বছরে কিছু সময় তিনি কাজ করেন, কিছু সময় নিষ্ক্রিয় অবস্থায় কাটিয়ে দেন, যেটাকে খাস বাংলা ভাষায় বলা হয় ভাদাইম্মা ছিল। মেয়েরা যাবতীয় ধ্বংসযজ্ঞের কারণ, মেয়েদের কারণে পৃথিবীটা এত পাপে পরিপূর্ণ। এই ধরনের ইনসিডেন্টগুলো যদি সমাজে প্রকটিত হতে থাকে, তখন কিন্তু ইডিপাস কমপ্লেক্সের বিভিন্ন রকম রূপ আমরা দেখব। Assalamu alaikum, hello, শুভ সন্ধ্যা everyone. Welcome back to a brand new episode of the show Debunk with Dr. Maliha, presented by Next BD. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার যে টপিকটা, সেটার সাথে আমি নিশ্চিত বউ শাশুড়ি এই দুই সম্প্রদায় রিলেট করতে পারবে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। ইডিপাস কমপ্লেক্স সম্পর্কে আমার ধারণা যারা গ্রিক মিথোলজি সম্পর্কে আগে থেকে জানে তারা অনেক কিছুই বলতে পারবে। ইডিপাস কমপ্লেক্স শব্দটি মূলত এসেছে ইডিপাস নামক একজন গ্রিক রাজার নাম থেকে, যিনি গ্রিক পুরাণের একজন অন্যতম গুরুত্বপূর্ণ এবং খুব বিখ্যাত চরিত্র। তো এই ইডিপাস সম্পর্কে আপনারা অনেকে জানেন যারা গ্রিক পুরাণ সম্পর্কে জেনে থাকেন। তো এই ইডিপাস কি করেছিল, সে যখন ছোট ছিল তখন একজন ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎবাণী করে যে সে তার নিজের মাকে বিয়ে করবে এবং বাবাকে খুন করবে। তো যখন এই ভবিষ্যৎবাণীটা করা হলো, তখন ইডিপাসকে পরিত্যাগ করে খুব দুর্গম একটা পাহাড়ি অঞ্চলে ফেলে দেওয়া হলো এবং সবাই ধরে নিল যে ইডিপাস মারা গেছে। কিন্তু ভাগ্যক্রমে অলৌকিকভাবে সে বেঁচে যায় এবং দত্তক সন্তান হিসেবে অন্য একটি পরিবারে সে বড় হয় এবং কথায় কথায় বড় হয়ে একজন রথ চালককে সে মেরে ফেলে। পরবর্তীতে দেখা যায় যে সেই রথ চালকটি ছিল তার নিজের বাবা এবং সে একটি রাজ্য জয় করে সেই রাজ্যের রানীকে নিজের স্ত্রী হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে রিভিল হয় সেই মহিলাটি ছিল তার মা। কি গার মধ্যে কেমন কাটা দিয়ে উঠছে, তাই না? এই ইডিপাস কমপ্লেক্স, এই টার্মটি ইডিপাসের জীবনের কাহিনীর উপর ভিত্তি করে গ্রিক পুরাণ থেকে নেওয়া হয়েছে এবং কারা নিয়েছে আপনারা জানেন? সিগমুন্ড ফ্রয়েডকে আমরা সবাই চিনি, সাইকো অ্যানালাইসিসের জনক। সিগমুন্ড ফ্রয়েড এই মনোবিজ্ঞানের বিশাল পরিসরে এই যে ইডিপাস কমপ্লেক্স এই টার্মটাকে পরিচিত করে তোলেন। ইডিপাস কমপ্লেক্স বলতে বোঝায় নিজের মায়ের প্রতি ছেলে সন্তানের এক ধরনের আনহেলদি অবসেশন। যে অবসেশন শুধুমাত্র অবচেতন মনেই সীমাবদ্ধ থাকে না, বরং এই অবসেশনটা আমাদের ডে টু ডে লাইফে প্রভাব বিস্তার করে। এখন আপনাদের দুটো বিচ্ছিন্ন ঘটনা বলবো। একটা হচ্ছে বাংলাদেশে ঘটে যাওয়া একটি রিয়েল লাইফের ঘটনা, যেটা সম্ভবত 2024-25 সালের দিকে ঘটেছিল। পলাশ সাহা নামে একজন এএসপি, একজন পুলিশ অফিসার, তিনি 7 মে নিজের অফিসে সুইসাইড করেন এবং সুইসাইডের আগে তিনি একটা ডেথ নোট লিখে যান। সেখানে লেখা ছিল তার সুইসাইডের কারণ। তার মায়ের সাথে তার স্ত্রীর দীর্ঘদিনের বনিবনা না হওয়া সম্পর্কে তিক্ততা সবকিছু মিলিয়ে অতিষ্ঠ হয়ে তার বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে যায়। আমি রিয়েল লাইফের এক্সাম্পল ছাড়া আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে আমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করেছিলাম বেশ কিছু বছর আগে, একটা ইন্ডিয়ান সিরিয়ালের একটা ক্লিপ দেখে আমি থমকে যাই। সেখানে দেখা যায় যে একজন মহিলা তার ছেলেকে সদ্য বিয়ে করিয়েছে। তো ছেলের যে বাসর রাত বা ইন্ডিয়ান সিরিয়ালে যেটাকে ফুলসজ্জা বলা হয়, সেই রাতে সে কী করছে, কান পেতে তার ছেলের বউ আর ছেলের কনভারসেশন শুনছে এবং একটা পর্যায়ে যখনই তার ছেলের বউয়ের সাথে ছেলে ইন্টিমেট হতে যাবে, তখন রুমের ভেতর ঢুকে অজ্ঞান হওয়ার ভান করছে এবং ছেলে আর ছেলের বউয়ের ঠিক মাঝখানে শুয়ে পড়েছে। আমাদের মধ্যে অনেকেই এই ধরনের ঘটনা দেখলে আমাদের গাত্রদাহ হয় কিংবা ইরিটেশন হয়। তো এই ধরনের শাশুড়ি যারা, তাদেরকে নিয়ে ছেলের বউয়ের অনেক রকম আপত্তি থাকে এবং তারা বলে যে এই ধরনের মহিলারা তাদের ছেলেদের প্রতি এক ধরনের আনহেলদি অবসেশন নিজের ভেতর ধারণ করে। এখন এই আনহেলদি অবসেশন হতে পারে যৌনতা সংক্রান্ত, হতে পারে যৌনতা সংক্রান্ত নয়, কিন্তু তবুও মায়ের সাথে ছেলের এই ধরনের অবসেশনকে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একটি ডিসঅর্ডার হিসেবে দেখা হয়।
সেক্ষেত্রে এটা মুখ্য নয় যে মায়ের সাথে ছেলের সম্পর্কটা শুধু যৌনতা কেন্দ্রিক হবে, কিন্তু নানা কারণে ইনিয়ে বিনিয়ে ছেলের বউয়ের সাথে ছেলের সম্পর্ক খারাপ করা কিংবা নিজের ছেলের প্রতি মাত্রাতিরিক্ত আবেগ দেখানো, যেটা একটা নির্দিষ্ট বয়সের পরেও, অ্যাডাল্ট হওয়ার পরেও ছেলের জীবনের প্রত্যেকটা ঘটনাকে নিয়ন্ত্রণ করা, এই ব্যাপারগুলো কিন্তু আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এবং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ইডিপাস কমপ্লেক্সের অন্তর্গত। ইডিপাস কমপ্লেক্সের একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত হচ্ছে আমেরিকার ইতিহাসের ভয়ঙ্কর একজন সিরিয়াল কিলার এড গেইনের জীবন। এড গেইনের জীবন ছিল এতটাই ঘটনার ঘটায় পরিপূর্ণ যে তার জীবন নিয়ে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র। তার মধ্যে আমরা সবাই 1960 সালে মুক্তিপ্রাপ্ত অ্যালফ্রেড হিচককের সাইকো সিনেমাটা সম্পর্কে জানি। এখানে যে নরম্যান বেইটিস নামের যে চরিত্র ছিল, সেই চরিত্রটা কিন্তু ছিল ইডিপাস কমপ্লেক্সের একটি জলজ্যান্ত দৃষ্টান্ত। শুধু নরম্যান বেইটিসই কেন বলবো, পরবর্তীতে 1974 সালে মুক্তিপ্রাপ্ত দ্য টেক্সাস চেইনস ম্যাসাকার এই চলচ্চিত্রের লেদারফেস নামে একটি চরিত্র, এটিও কিন্তু এড গেইন থেকে অনুপ্রাণিত। এবং পরবর্তীতে আরও অনেক ওয়েব সিরিজ, ফিল্ম, বই, পুস্তক, উপন্যাস, অনেক কিছুতে কিন্তু আমরা এই এড গেইন নামে সিরিয়াল কিলারের জীবনের অনেক রকম বাঁক দেখতে পাই। চলুন এড গেইনের জীবন সম্পর্কে হালকা কিছু জেনে আসি। এড গেইনের জন্ম হয়েছিল উইসকনসিনের লা ক্রস নামে একটি গ্রামে 1906 সালের 27 আগস্ট। তার বাবার নাম ছিল জর্জ গেইন এবং মায়ের নাম ছিল অগাস্টা। এড গেইনের বাবা ছিলেন একজন মাতাল এবং নিষ্ক্রিয় মানুষ। বছরে কিছু সময় তিনি কাজ করেন, কিছু সময় নিষ্ক্রিয় অবস্থায় কাটিয়ে দেন, যেটাকে খাস বাংলা ভাষায় বলা হয় ভাদাইম্মা ছিল। তো এই এড গেইনের বাবা জর্জ গেইনকে তার স্ত্রী যিনি ছিলেন অগাস্টা, তিনি অসম্ভব শাসন করতেন এবং অগাস্টা ছিলেন প্রচণ্ড পরিমাণ ধর্মভীরু। ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী যে বাইবেলের অনুসারী ছিলেন তিনি, এবং তিনি যৌনতা, নারী এই দুটোকে পাপের যাবতীয় উৎস মনে করতেন। তিনি মনে করতেন তিনি একজন নারী এবং তিনিই পরিশুদ্ধ, তিনি বাদে পৃথিবীর প্রত্যেকটা নারী ছিলেন অশুভ এবং শয়তানের প্রতীক। তিনি যৌনতাকে শুধুমাত্র বংশবিস্তারের একটি মাধ্যম হিসেবে মনে করতেন এবং এই বংশবিস্তার ছাড়া যে কোনো ধরনের যৌন আলাপ, যৌনতাকে তিনি ভয়ঙ্কর ঘৃণা করতেন। তিনি তার বড় ছেলে হেনরি গেইন এবং ছোট ছেলে এড গেইনকে ছোটবেলা থেকে শিখিয়ে এসেছেন যে তোমরা কোনোদিন কোনো মেয়ের সাথে কোনো রকম পাপাচারে লিপ্ত হবে না। তোমরা যদি কখনো বিয়ে করো তাহলে শুধুমাত্র বংশবিস্তারের জন্যই করবে, অন্য কোনো আনন্দের কারণে নয়। তোমরা মেয়েদের সাথে কখনো কথা বলবে না, কারণ মেয়েরা যাবতীয় ধ্বংসযজ্ঞের কারণ, মেয়েদের কারণেই পৃথিবীটা এত পাপে পরিপূর্ণ। হ্যাঁ, এবং তিনি ছেলেদেরকেও খুব একটা পছন্দ করতেন না, তবে তার গ্রাজ ছিল সব থেকে বেশি মেয়েদের উপর। তিনি যে কোনো অবিবাহিত মেয়েদেরকে গালাগালি করতেন এবং সহ্য করতে পারতেন না। তিনি বলতেন অবিবাহিত মেয়েরা নরকের দ্বার, এবং বিয়ে করলেও মেয়েদের যৌনতা করাটাকে তিনি ঘৃণার চোখে দেখতেন এবং তিনি বলতেন শুধুমাত্র যখনই মা হতে একজন মেয়ে প্রস্তুত হবে তখনই মেয়েটি যৌনতার দিকে লিপ্ত হবে। হ্যাঁ, অদ্ভুত সাইকোলজিক্যাল এই যে বিশ্বাসটা তিনি তার দুই ছেলের মধ্যে কি করেন, প্রজেকশন করেন। এড গেইন ছোটবেলা থেকে নারী সঙ্গ বিবর্জিত হয়ে বড় হয় এবং শুধু তাই নয়, আশেপাশের প্রতিবেশীদের সাথেও কিন্তু তার মা তাকে মিশতে বারণ করতেন, কারণ তার ধারণা ছিল যে তারাই একমাত্র পরিশুদ্ধ এবং চারপাশে প্রত্যেকটা মানুষ ছিল পাপে পরিপূর্ণ এবং খারাপ। তিনি প্রত্যেক দিন বাইবেল থেকে তার দুই ছেলেকে পাপ, শাস্তি, স্বর্গ, নরক, নারীর দোষ এবং আদম হাওয়া বা ইভ অ্যাডামের যে স্টোরি, সেখানে যে ইভই ছিল মূলত মূল কালপ্রিট, এই পুরো ব্যাপারগুলোকে তিনি তার দুই ছেলেকে শিখাতেন। এবং এক্ষেত্রে তার দুই ছেলেই কিন্তু মিসোজিনিস্ট হয়ে বড় হতে থাকে এবং তাদের মধ্যে ধর্ম নিয়ে, কালচার নিয়ে এক ধরনের জগা খিচুড়ি মার্কা বিদঘুটে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, যেটা ছিল সাধারণের ব্যতিক্রম। এড গেইনের বড় ভাই হেনরি মৃত্যুবরণ করে 1944 সালে। অনেকে ধারণা করে থাকে যে এড গেইন নিজেই তার বড় ভাইকে খুন করে, কারণ তার বড় ভাই তার মাকে নিয়ে বাজে কথা বলেছিল। ইভেন নেটফ্লিক্সের রিসেন্ট রিলিজ পাওয়া একটা সিরিজ যেটা হচ্ছে মনস্টার দ্য এড গেইন স্টোরি, সেখানেও কিন্তু এই ঘটনাটিকে দেখানো হয় যে এড গেইনই তার বড় ভাইকে খুন করে এবং এই পুরো ঘটনাটিকে একটি অগ্নিকাণ্ড হিসেবে চালিয়ে দেয়।
তার ঠিক 1 বছরের মধ্যেই 1945 সালে এড গেইনের মা অগাস্টা মৃত্যুবরণ করেন। আপনারা সবাই স্টোরি শুনে এটা আসলে বুঝতে পারেননি যে এড গেইনের মায়ের সাথে তার সম্পর্কটা কীরকম ছিল। লক্ষ্য করে দেখুন, এড গেইনের জীবনে কিন্তু তার মা ছাড়া অন্য দ্বিতীয় কোনো নারী ছিল না, এবং তার মা একদিন তাকে মাস্টারবেট করতে দেখে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে প্রচণ্ড শাস্তি দেয়। পরবর্তীতে মায়ের এই কড়া শাসন এবং নারীদের প্রতি তার মায়ের যে বিদ্বেষ, এটা যখন তার ভেতরে প্রজেক্টেড হয়, তখন তার জীবনে শুধুমাত্র একজন নারীই থাকে, একজন সতী সাবিত্রী, এবং সব থেকে সেরা নারী সেটা হচ্ছে তার মা। এবং পৃথিবীর প্রত্যেকটা নারী ছিল অসৎ, খারাপ এবং পাপের উৎস। তো তার মায়ের মৃত্যুর পর এড গেইন কিন্তু প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। সে খুব কান্নাকাটি করে এবং তার মাকে সে প্রচণ্ড মিস করতে থাকে। তার মায়ের প্রতি তার অবদমিত যৌন একটা তাড়নাও ছিল, কারণ সে কখনো কারো সাথে এই ব্যাপারগুলোকে এক্সপেরিয়েন্স করেনি। হ্যাঁ, যে কোনো ধরনের অ্যাডাল্ট ব্যাপার, সেক্সুয়ালিটিকে তার মা সবসময় দমিত করে রেখেছে এবং তার কখনো একজন নর্মাল মানুষের মতো বিকাশ হয়নি। পরবর্তীতে তার মা মারা যাওয়ার পর তার মধ্যে একটা অদ্ভুত ফ্যান্টাসি ডেভেলপ করে। সে তার কানে মায়ের আওয়াজ শুনতে পেত, তার মাথার ভেতরে তার মা কথা বলতো এবং সবসময় তাকে অন্য নারীদের থেকে দূরে থাকার পরামর্শ দিত এবং নারীদেরকে নরকের দ্বার হিসেবে বলতো। মায়ের মৃত্যুর পরও এ ধরনের হ্যালুসিনেশন হওয়ায় এড গেইন একটা অভিনব কাজ করে। সে কবর থেকে মৃত নারীদের লাশ সংগ্রহ করা শুরু করে। এই অভিনব ফ্যান্টাসি শুরু হওয়ার পর থেকে এড গেইনের সকল রকম সংযমের বাঁধ ভেঙে যায়। 1945 সালে নিজের মায়ের মৃত্যু থেকে শুরু করে 1957 সালে ধরা পড়ার আগ পর্যন্ত সে কবর থেকে অসংখ্য নারীর লাশ চুরি করে। শুধু তাই নয়, সে কিন্তু 2 বা ততোধিক নারীকে খুনও করে। 2 জন নারীকে খুন করার অপরাধে এড গেইনকে দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু উইসকনসিনে যে নির্দিষ্ট অঞ্চল প্লেইনফিল্ডে এড গেইনের খামার বাড়ি ছিল, সেখানের আশেপাশে অসংখ্য নারী নিখোঁজের কারণ হিসেবেও কিন্তু এড গেইনকে অভিযুক্ত করা হয়েছিল পরবর্তীতে। তো আপনারা প্রশ্ন করতে পারেন, এড গেইন আসলে লাশ দিয়ে কী করতো? সে কেন নারীদেরকে খুন করত? সত্যি কথা বলতে, সে তার মায়ের থেকে যে রকম শিক্ষা পেয়েছে ছোটবেলা থেকে এবং নারীদেরকে নরকের দ্বার হিসেবে সে জেনে এসেছে, যখন সে তার জীবনের একমাত্র ভালোবাসা তার মাকে হারিয়ে ফেলে, তার মা তার শুধু কনসিয়াস মাইন্ডটাকে দখল করেছিল না, তার সাবকনসিয়াস মাইন্ডের পুরোটুকুকেই দখল করেছিল তার মা। তো তার মাকে হারিয়ে সে পড়ে যায় অথই জলে এবং তার ভেতর একটা শূন্যতা সৃষ্টি হয়। সেখান থেকেই সে সিজোফ্রেনিক রোগী হয়ে যায় এবং সিজোফ্রেনিক রোগী হওয়ার কারণে সে তার মায়ের বিভিন্ন রকম আদেশ নির্দেশ তার কানে শুনতে পেত এবং তার ভাষ্য অনুযায়ী তার মাই তাকে আদেশ করছে যে অন্য মেয়েদের শরীর এনে সেই শরীরগুলোকে ছিলে চামড়া আলাদা করে সেই চামড়া দিয়ে বিভিন্ন রকম আসবাবপত্র, তৈজসপত্র কিংবা বিভিন্ন রকম স্যুট, পোশাক তৈরি করতে। এবং তার মাকে কবর থেকে সে তুলতে চেষ্টা করেও যখন পারেনি, সে অন্য একটা মেয়েকে তুলে সেই লাশটাকে সংরক্ষণ করে মমি করে সে তার ঘরে রেখে দিত। হ্যাঁ, তো নেটফ্লিক্সের সিরিজে দেখানো হয় যে এড গেইনের একটা পার্সোনাল লাইফে একজন গার্লফ্রেন্ড ছিল এবং আরও অনেক কিছু, বাট সত্যিকার এড গেইনের জীবনে কিন্তু এরকম রিফ্লেকশনটা খুব একটা দেখা যায়নি। হ্যাঁ, পরবর্তীতে যেটা হয় যে এড গেইনের এই যে বিভৎস একটা স্বভাব, এটা কিন্তু আরও গেড়ে বসে। সে একজন বেবিসিটারকে হত্যা করে 1951 থেকে 1955 সালের ভেতরে, এবং 1957 সালে একজন হার্ডওয়্যার স্টোরের মালিক বার্নিসকে হত্যা করার পরে সে কিন্তু ধরা পড়ে। এই বার্নিসকে হত্যা করার পর তার ছেলে একটি ক্লু পায় এবং সেই ক্লু অনুযায়ী সে এড গেইনের ফার্ম হাউসে গিয়ে সে তার মায়ের বিভৎস লাশ দেখতে পায় যে তার মাকে পা থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তার মাকে শুলে চড়ানোর মতো একটি মাংস গ্রিল করার রড দিয়ে তার মাকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং পেটের অংশ থেকে কেটে ফেলে মেয়েদের যে গুপ্ত অঙ্গ এবং নাড়ি ভুঁড়ি সবগুলোকে আলাদা করে রাখা হয়েছে। পরবর্তীতে যখন পুলিশই অনেক রকম তদন্তের মুখোমুখি এড গেইন হয়, তখন দেখা যায় যে এড গেইনের ছিল সত্যিকার অর্থে সাইকোটিক ডিসঅর্ডার। ডিএসএম সম্পর্কে আপনারা সবাই আমার গত ভিডিওগুলোতে কিছুটা ধারণা করতে পেরেছিলেন যে ডিএসএমকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের বাইবেল। সেই ডিএসএমে যেই রোগগুলো থাকে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সাইকিয়াট্রিস্টরা এই মনোরোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকেন। তো এড গেইন কি সাইকোপ্যাথ ছিল?
না, এড গেইনের কিন্তু সাইকোপ্যাথি, সোশিওপ্যাথি এ ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল না। সে কিন্তু প্রকৃত অর্থেই একটি মানসিক রোগী ছিল এবং তার ছোটবেলায় সে তার বালক অবস্থার পর থেকে তার কখনো পরিপূর্ণ পুরুষ হওয়ার জন্য কোনো মানসিক বিকাশ হয়নি। তাই তার শরীরটা 51 বছরের একটি পুরুষের শরীর হলেও তার ভেতরে একটা কিশোর যে মাস্টারবেট করতে চাইতো কিন্তু মায়ের জন্য পারতো না, এবং তার জীবনে একমাত্র নারী ছিল তার মা। এই মায়ের প্রতি তার আনহেলদি সেক্সুয়াল অ্যাট্রাকশনটাই তার ভিতর ট্র্যাপড হয়েছিল এবং সে কারণে সে এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটাতো, কারণ সে তার মাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। এবং মায়ের যেই ভালোবাসার যেই প্রতিমূর্তি, মায়ের যে শরীর, সেই শরীরের সান্নিধ্য পেতে সে কি করেছে, একটা মেয়েদের বিভিন্ন শরীর থেকে একটা শরীরকে সে তৈরি করতে চেয়েছে এবং মেয়েদের শরীর থেকে চামড়া নিয়ে সে বিভিন্ন মুখোশ তৈরি করত। তার বাসায় আরও অনেক রকম বাটি, তৈজসপত্র, বিভিন্ন ফার্নিচার, স্যুট, এগুলো কিন্তু মানুষের চামড়া থেকে তৈরি অবস্থায় পাওয়া গিয়েছিল। আপনাদের প্রশ্ন হতে পারে যে এখানে ইডিপাস কমপ্লেক্সটা কিভাবে কাজ করছে। লক্ষ্য করে দেখুন, এড গেইনের ইডিপাস কমপ্লেক্স ছিল তার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তার মায়ের প্রতি তার যে আনহেলদি অবসেশন, এটার নিরসন না হওয়ার একটি ফল। তার ছোটবেলায় তাকে কখনো কোনো নারীর সান্নিধ্যে আসতে দেওয়া হয়নি, তাকে খুব একটা পড়াশোনা করতে দেওয়া হয়নি, তাকে খামারের কাজে নিযুক্ত করা হয়েছে এবং পরবর্তীতে তার জীবন কেবলমাত্র আবর্তিত হয়েছে তার মাকে কেন্দ্র করে। তাই যখন সে তার মাকে হারিয়ে ফেলে তখন তার মধ্যে একটা বড় ধরনের শূন্যতা দেখা যায় তার মননে বা সাইকিতে। তখন তার সুপার ইগো বা এই নীতিশাস্ত্র বা নৈতিকতা, এই নৈতিকতার বেড়াজাল ছিঁড়ে সে কি করে, সে একটা নতুন করে নীতিশাস্ত্র তৈরি করে। সে বিভিন্ন মেয়েদেরকে খুন করে নারী দেহগুলোকে জমিয়ে সে তার মায়ের মতো প্রতিকৃতি সৃষ্টি করতে যায় এবং এ কারণে কি হয়, সে একজন মানুষ থেকে হয়ে ওঠে অপরাধী। প্রথমে কিন্তু পলাশ সাহা নামের একজন পুলিশ অফিসারের কথা বলেছিলাম। এ ধরনের মানুষ যারা হচ্ছে মায়েদের অতিরিক্ত শাসন বারণ কিংবা অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরেও মায়েদের অতিমাত্রিক আদিক্ষেতা এগুলোর মধ্য দিয়ে বড় হয়, সেখানে কিন্তু দেখা যায় যে তাদের বিয়ের পরেও তাদের যে ওয়াইফ থাকে তাদের সাথে তাদের মায়ের একটা রাইভালরি দেখা যায়। হ্যাঁ, এটা কিন্তু ইডিপাস কমপ্লেক্সের ক্ষেত্রে একেবারে ইডিপাসের মতো ভয়ঙ্কর মায়ের সাথে সেক্সুয়াল রিলেশন কিংবা এড গেইনের মতো সিরিয়াল কিলার হয়ে যাওয়া নয়, কিন্তু তবুও এটি কিন্তু ইডিপাস কমপ্লেক্সের একটি দৃষ্টান্ত এবং উই শুড অ্যাড্রেস দিস অ্যাট এনি কস্ট। কারণ এই ধরনের ইনসিডেন্টগুলো যদি সমাজে প্রকটিত হতে থাকে তখন কিন্তু ইডিপাস কমপ্লেক্সের বিভিন্ন রকম রূপ আমরা দেখব। হ্যাঁ, নট নেসেসারি যে সেখানে খুন হতে হবে কিংবা সেখানে মায়ের সাথে সেক্সুয়ালিটি হতে হবে, কিন্তু তারপরও একটা হেলদি মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং ইন্ডিভিজুয়াল হিসেবে সুস্থভাবে সমাজে ফাংশন করতে হলে, মানসিকভাবে সুস্থ থাকতে হলে যে কোনো ধরনের গোঁড়ামি, যেমন আমরা এড গেইনের কথা বলতে পারি যে তার মায়ের মধ্যে ছিল প্রচণ্ড পরিমাণ ধর্মীয় গোঁড়ামি, যেখানে কিন্তু সে নিজেকে ছাড়া অন্য সব মেয়েকে অপরিষ্কার, নরকের কীট কিংবা পাপী মনে করত। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব ওপেন এবং লিবারেল সমাজের কথাও ছিল। অতিমাত্রিক কিছু লিবারেল কান্ট্রিতে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে মা এবং ছেলের মধ্যে যে বাউন্ডারিজ থাকে সেই বাউন্ডারিজটা কিন্তু অবসোলিট হয়ে যায়। এবং কার্ল জং নামে একজন মনোবিজ্ঞানী, তিনি কিন্তু বাবা মেয়ের মধ্যেও এ ধরনের কমপ্লেক্সের অবতারণা করেছিলেন, যার নাম ছিল ইলেকট্রা কমপ্লেক্স। সেটা নিয়ে পরবর্তীতে কোনো ভিডিওতে আলাপ করব। আজকে ইডিপাস কমপ্লেক্স সম্পর্কে আমরা যতটুকু জানলাম তার উপর বেস করে আপনারা কি শিখলেন? প্রথমত, আমাদের সমাজে প্রত্যেকটা নারী তার সন্তানকে ভালোবাসে, এটা অবধারিত। খুব কম কিছু ক্ষেত্র ছাড়া নিজের ঔরসজাত কিংবা নিজের গর্ভজাত সন্তানের প্রতি বাবা মার প্রত্যেকেরই অপরিসীম ভালোবাসা রয়েছে। কিন্তু যখন একটি সন্তান অ্যাডাল্ট হয়ে যায় তারপরেও যখন মা তার ছেলে সন্তানের সাথে প্রয়োজনের অতিরিক্ত যে এক ধরনের বাউন্ডারিজ সেটা অতিক্রম করে তার নিজের ছেলের বউয়ের সাথে তার ছেলের শারীরিক মানসিক যে সম্পর্ক সেখানে নানা রকম বাধা আরোপ করে, তার ছেলেকে নিজের কক্ষিগত করে রাখতে চায় এবং জীবনের প্রত্যেকটা ডিসিশন বড় হবার পরেও নিয়ন্ত্রণ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো নো, দেয়ার ইজ সামথিং রং উইথ ইট। হ্যাঁ, এটা হয়তো ইডিপাস কমপ্লেক্সের অনেক বড় দৃষ্টান্ত নয়, এটা হয়তো একজন সিরিয়াল কিলারের লাইফ নয় কিংবা একজন ইডিপাসের লাইফ নয় যে তার মায়ের সাথে
ইন্টারকোর্স করেছে, এটা কিন্তু একটা মাইল্ড সাইন হলেও একজন মানুষের সুস্থ মানসিক বিকাশের ক্ষেত্রে অন্তরায়। তাই পলাশ সাহার ঘটনাই বলি, কিংবা ইন্ডিয়ান টিভি সিরিয়ালে ছেলের বউয়ের ফুলসজ্জা কিংবা বাসর ঘরে গিয়ে মায়ের ছেলের বউ আর ছেলের মাঝখানে শুয়ে পড়া বলি, এই ধরনের ঘটনাগুলোকে যদি আমরা অ্যাড্রেস করা শিখি, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু নিজেরাই সাইকো অ্যানালাইজ করতে পারবো এবং প্রতিবাদ করতে পারবো যে নো, দ্য বাউন্ডারিজ, দ্য লিমিটস হ্যাভ বিন ক্রসড। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই থাক। নতুন টপিক নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ।